কমলাপুর গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে ছিল সোনালী। তার প্রচণ্ড রূপ, তার রূপ দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যেত। আর এসব দেখে তার মা শর্মিলা বেশ রাগই করত। আর তার একটি ছিল সৎ বোন, তার নাম ছিল মিতালি। মিতালি সারাদিন শুধু রূপচর্চাতে ব্যস্ত থাকত। অপরদিকে শর্মিলা ও তার সৎ মেয়ে দিন রাত্রি দাসীর মতো কাজ করাতো সোনালীকে দিয়ে। তীরে পোড়ামুখী, তোর এখনো রান্না হলো না? সকাল থেকে কি করলি শুনি? একটা কাজও তো করিসনি। না না মা, সব কাজ করেছি তো, শুধু রান্নাটাই বাকি আছে। এই তো রান্নাটাও প্রায় শেষের পথে। সব কাজ করেছিস? তাহলে ঘরের দুয়ারে যে কাপড়গুলো রাখা আছে সেগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দিয়ে যাবে? তোর বাপও তো মরলো, আর সব আপদ জুটেছে আমার কপালে। কেন কেন মা, আমি রান্না শেষ করে জামা কাপড়গুলো ধুয়ে দেব। আসলে এক হাতে সব কাজ সামলাতে হয় তো, তাই একটু হিমশিম খেয়ে যায়। হিমশিম মানে? আমি সংসারের কোনো কাজই করি না, সব কাজ উনি একা করেন। এই, মুখ বন্ধ করে চুপচাপ রান্না কর। এমন সময় শর্মিলার মেয়ে মিতালি পাশের ঘর থেকে রান্নাঘরে আসে। মা, আমার খুব খিদে পেয়েছে। কি রে সোনালি, তোর রান্না হয়নি? আমি খাবো কখন শুনি? আহা মা, তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন? তুই যা, ঘরে যা, তোর মুখখানা কালো হয়ে যাবে তো। কালই তো দুধের সর দিয়ে তোর মুখটা মালিশ করে দিলাম। হ্যাঁ বোন, তাই তো, এই আমারও হয়ে গিয়েছে। তুই গিয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, বলছি কি, সকাল থেকে তো এত কাজ করেছি, আমারও না খিদে পেয়েছে। আমিও তোমাদের সাথে বসে একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নি বলি, সাহস তো কম না? যেই দেখেছিস আমার মেয়ে খেতে বসেছে, অমনি অমনি লোভ হয়ে গেল না? পোড়া মুখ, আগে যা, গিয়ে কাপড় ধুয়ে নিয়ে আয়। সোনালীর প্রচণ্ড খিদে পেলেও তার সৎ মায়ের কথার উপরে সে কিছু বলতে পারে না। খিদে পেটে চেপে রেখে বালতি হাতে পুকুরের দিকে রওনা দেয়। কিরে সোনালী, কাপড় ধুচ্ছিস? তা গায়ে জোর নেই বুঝি? শরীরটা আর চলছে না মাসি। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাসনি, তাই না? কত সুন্দর মুখখানা একেবারে শুকিয়ে গেছে। ঠিকই বলেছ গো বৌদি, সোনালীর মতো মেয়ে এই পুরো গ্রামে দুইখানা আর নেই। কাজে যেমন চটপটে, তেমনি দেখতেও সুন্দর। তোর বাপ যখন ওই শর্মিলাকে বিয়ে করে নিয়ে আসলো, তখনই বুঝতে পেরেছিলাম সাক্ষাৎ দজ্জাল। কথার যে ধার একবারে মানুষের কলিজায় গিয়ে লাগে। আর ওর মেয়ে মিতালি, ও তো সারাদিন রূপচর্চা ছাড়া আর কিছুই করে না। আর ওই রূপ দিয়ে কি হবে? হ্যাঁ, ব্যবহার তো পশুর থেকেও অধম। এভাবে বলো না মাসি, মা আমার বোনের চাইতে একটু কম ভালোবাসে। তবে মা তো খারাপ না, তুই একদম মাটির মানুষ রে সোনালি। তোর জন্য আশীর্বাদ করি। তোর মতো মেয়ে যে ঘরের বউ হয়ে যাবে, তারা দেখিস তোকে আদর যত্ন করে রাখবে। এই চলো বৌদি, চলো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে গ্রামের দুইটা মহিলা সেখান থেকে চলে গেল। এদিকে সোনালীও তার কাপড় কাচা শেষ করে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় হঠাৎ সোনালীর একটা ছেলের সাথে ধাক্কা লেগে কাপড়গুলো মাটিতে চলে পড়ে যায়। এই যা, সব ধুয়ে আনা কাপড়গুলো তো নোংরা হয়ে গেল। আরে আপনি আঘাত পাননি তো? না না, আমার কিচ্ছু হয়নি। আমি দুঃখিত। আসলে আমার জন্য আপনার ধুয়ে আনা কাপড়গুলো আবার নোংরা হয়ে গেল। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, কাপড়গুলো আবার আমি ধুয়ে নেব। কিন্তু এ কি, আপনার তো হাত কেটে রক্ত বেরোচ্ছে। আহা, আপনি এত ব্যস্ত হবেন না তো। আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান, আমার আবার এগুলো ধুয়ে বাড়ি নিয়ে যেতে হবে, না হলে কপালে দুঃখ আছে। সোনালী তার বালতি ও কাপড়গুলো নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সুদীপ সোনালীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কি করছিস বোন? বাহ, তোকে তো দেখতে খুব সুন্দর লাগছে। সুন্দরকে তো সুন্দরই দেখাবে, আমি কি তোর মতন ভিখারি সেজে থাকি নাকি?
আমি সব সময় নিজের যত্ন নিয়ে সেজেগুজে থাকি, বুঝলি? আমি তো সারাদিন কাজ করি, তাই এসবের আর সময় পাই না রে। আর আমার এসবের ইচ্ছেও করে না। এমন সময় সোনালির মা কথাগুলো শুনে ঘরের ভেতরে এসে একটু উচ্চস্বরেই বলল, সাজলেই কি আর তোকে এত সুন্দর লাগবে নাকি? আমার মেয়ের মতন সুন্দর এই গ্রামে আর কেউ আছে নাকি দেখতে? যেমন রূপ তেমন সুন্দর চুল, দেখলে মনে হয় স্বয়ং লক্ষ্মী। দেখবি মিতালির জন্য অনেক বড় ঘর থেকে সম্বন্ধ আসবে। আমিও তাই চাই মা, বোন যেন কোনো ভালো ঘরেই যায়। আয় বোন, আমি তোর চুলগুলো ভালো করে বেঁধে দিই। দেখিস আমার চুলগুলো ছিঁড়ে দিস না যেন, ভালোভাবে বেঁধে দিবি। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। মা গো, চুলগুলো সব ছিঁড়ে ফেললো। এই এই দেখে মিতালির মা রেগে ফসফস করতে এসে সোনালীকে বলল, কিরে সোনালী, তুই ইচ্ছে করে আমার মেয়ের চুলগুলো ছিঁড়ে দিচ্ছিস? তোর পেটে পেটে এত শয়তানি? আজ তোর খবর আছে, দেখ তোকে কি করি। না না মা, আসলে বোনের চুলে জ্বর ধরেছিল, তাই আজ রাতে গিয়ে টান লেগেছে। আমি ইচ্ছে করিনি মা, আমাকে ছেড়ে দাও। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? হিংসে ধরেছে তোর মনে, আমার মেয়ের প্রতি হিংসে ধরেছে। যেই শুনেছিস মেয়েকে ধনী ঘরে বিয়ে দেব, অমনি তুই আমার মেয়ের ক্ষতি করতে চাইছিস। না না মা, আমি ইচ্ছে করে এমনটা করিনি। এদিকে পাশের গ্রামের মোড়ল তার ছেলে সুদীপের সাথে তার বিয়ে নিয়ে আলোচনা করছিল। বাবা সুদীপ, এভাবে আর কতদিন যাবে শুনি? তোর তো অনেক বয়স হয়েছে নাকি? তুইও তো এখন ভালো ব্যবসা করছিস, এবার একটা বিয়ে শাদি কর। আহ বাবা, তুমি আবার শুরু করলে? এই তোমার আর মায়ের কি হয়েছে? বিয়ে ছাড়া আর কোনো কথা নেই? পাশ থেকে সুদীপের মা এসে খুব দুঃখের সাথে বললেন, তা থাকবেই বা না কেন বলতো বাবা? একবার তাকিয়ে দেখেছিস তোর মা আর বাবার বয়সটা বাড়ছে? আমি তো জানি না যে আর কতদিন বাঁচবো, শুধু মরার আগে নিজের নাতি নাতনির মুখটা একটু দেখতে চাই। ধুর ছাই, আর ভালো লাগে না। সেই একই কথা, আর কতদিন বাঁচবো? তা তোমাদের দুজনের কি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? তা বাবা, বলি তোর কোনো মেয়ে দেখা আছে নাকি? থাকলে বল, আমরা তাকেই আমাদের বাড়ির বউ করে নিয়ে আসি। কি রে, কিছু বলছিস না কেন? কোন ভাবনায় ডুবে গেলি? আসলে মা, আমার একটা মেয়ে দেখা আছে, আমার খুবই পছন্দ তাকে। সে দেখতে খুবই সুন্দর, নম্র, ভদ্র, সুশীল। যদি বলো তাহলে আমি সেই মেয়েটাকে বিয়ে করতে পারি। তা কোথায় তার বাড়ি, বাবা মার নাম কি, সেগুলো কিছু জানিস? জানলে বল, আমরাই না হয় লোক পাঠিয়ে সেখানে যাওয়ার ব্যবস্থা করব। সব কিছু তো জানি না, তবে কোথায় থাকে তা বলতে পারি। তা বলি, বাড়িতে কেউ আছো নাকি? ও শর্মিলাদি, বাড়িতে আছো নাকি? সুখবর নিয়ে এসেছি যে, তাড়াতাড়ি বাইরে আসো। আরে আসছি আসছি। কি হয়েছে রূপক ভাই, এভাবে রাখছো কেন? আরে তোমাদের কপাল তো খুলে গেল গো। আসলে পাশের গ্রামের মুরলের ছেলের তোমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তারা কদিনের মধ্যেই দেখতে আসতে চাইছে। কি বলছেন কি ভাই, সত্যি? আমি জানতাম আমার মেয়ের জন্য কোনো ধনী ঘরের ছেলেই আসবে। তাদেরকে আসতে বলুন রূপক ভাই। বোনের জন্য আমার খুবই আনন্দ হচ্ছে মা। শোন, এখন থেকে আমার মেয়ের থেকে দূরে দূরে থাকবি। তোর মতো অপয়া মেয়ের ছায়া যাতে আমার মেয়ের গায়ে না পড়ে। কি জানি তোর নজর লেগে আবার কোন অঘটন ঘটে। একদিন দুপুরবেলা সোনালি পুকুর ঘাটে বসে দুঃখে গান গাইছিল। এমন সময় পাশের বাড়ির একটা মহিলা সোনালীকে দূর থেকে এসে ডেকে জিজ্ঞেস করলো, কি রে সোনালি, এভাবে কাঁদছিস কেন? আর তোর গায়ে এসব এভাবে কে মেরেছে? আমার কপালটাই তো পোড়া মাসি, আর গায়ের এসব দাগ দেখে আর কি হবে বলো? মা চেলাকাঠ দিয়ে আমাকে মেরেছে। যদিও মা ইচ্ছে করে মারেনি, আর যেদিন থেকে বোনের সম্বন্ধ এসেছে সেদিন থেকেই মা আমাকে অপয়া, পোড়ামুখী
যা তা বলে চলেছে। না না, এবার তোর মা একটু বেশি বেশি করছে। চল তো তুই আমার সাথে। তোর মাকে আজ একটা ভালো মতো কথা না শোনালেই না। না না মাসি, তোমরা গেলে মা আবার তোমাদের বেশি কথা শোনাবে। ওসব নিয়ে তুই চিন্তা করিস না, তুই চল। এবার পাশের বাড়ির মহিলা সোনালীকে নিয়ে তাদের বাড়িতে গেল। শর্মিলা বৌদি, ও শর্মিলা বৌদি। কি হলো? তোমরা আবার কি হয়েছে বলো তো? এই পোড়ামুখীটা আবার কিছু করেছে নাকি? দাঁড়া, আজ আমি তোকে মেরেই ফেলবো। মারতে আর বাকি কোথায় রেখেছেন আপনি? রোজ 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 এত অত্যাচার করলে মেয়েটা আর বাঁচবেই বা কয়দিন? এই যে চেলাকাট দিয়ে মেরেছেন, গায়ে দাগ বসে গিয়েছে। ফকিরের বাচ্চা, আবার গোয়েন্দা লাগিয়ে এনেছিস আমাকে কথা শোনাতে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। এই বলে সে আবার মারতে চাইলো। শুনলাম মিতালির জন্য নাকি ভালো সম্বন্ধ এসেছে। সে তো পরের ঘরেই যাবে। সে যেন আবার আপনার মতো শাশুড়ি না পায়। আমার মেয়ের জন্য ধনী ঘরে সম্বন্ধে এসেছে। আমার মেয়েকে রাজনাতির মতো করে রাখবে, দেখো তোমরা। একটা কথা মনে রেখো বৌদি, অহংকার কিন্তু পতনের মূল। এই বলে সবাই সেখান থেকে চলে গেল। বেশ হয়েছে আমার মাকে লোক দেখে কথা শোনানো। পরের দিন সকালে এক বৃদ্ধা ভিক্ষুক সব সোনালীদের বাড়ির সামনে এসে ডাকতে আরম্ভ করলো, বাড়িতে কেউ আছো? কেউ আছো? বুড়িমার ডাক শুনে ঘর থেকে মিতালি বেরিয়ে আসে। আরে, এ দেখি ভিখারি। আমি ভাবলাম হয়তো আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তা তোমার কি চাই? হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি। আমি গত 2 দিন ধরে কিচ্ছু খাইনি। এখন খাবার দাবার কিছু নেই। তুমি যাও তো এখান থেকে। এখন বিরক্ত করো না। তখন সোনালি আসে আর তার হাতে থালায় একটি রুটি, তরকারি আর একটি মিষ্টি। আপনি কিছু মনে করবেন না বুড়িমা, আমার বোন হয়তো রাগ করে আপনাকে খারাপ কথা বলেছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই নিন খাবার। এ কি সোনালি, বলি তোর মরা মা বাপকে এসে টাকা দিয়ে গিয়েছে এইসব খাবার কেনার জন্য? আমি এই মিষ্টি খাবার এনেছিলাম পাত্রপক্ষকে দেব বলে, আর তুই এই মিষ্টি ভিখারিকে দিয়ে দিলি। অলক্ষী, আজ তোর খবর আছে। ওকে আর মারতে হবে না। তোমার মিষ্টি পাত্রপক্ষের লোকই খেয়েছে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে বলছি, এই দাদু ভাই, তোরা তাহলে এবার আয়। তখন পাশের একটি ঝোপ থেকে সুদীপ ও তার বাবা মা বেরিয়ে সকলের সামনে আসে। আমার দাদু ভাইয়ের কেমন মেয়ে পছন্দ হয়েছে তা আমি নিজে পরীক্ষা করতে এসেছিলাম। এই দাদু ভাই, তোর পছন্দের মেয়ে কোনটা? এই সুশীল আর ভদ্র মেয়েটা? হ্যাঁ দিদা, এটাই সেই মেয়ে। এসব আপনারা কি বলছেন? আপনাদের তো আমার মেয়ে মিতালিকে পছন্দ। ওকেই তো আপনারা দেখতে এসেছেন। না, আমরা এসেছি আপনার বড় মেয়ে সোনালীকে দেখতে। না না, এসব আপনি কি বলছেন? আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। না মা, আমার ছেলের ভুল হচ্ছে না। সে যা যা বলেছিল সবগুলি তোমার মধ্যে আছে। আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে আমাদের ঘরে এসো। এমন মায়ের সন্তানকে আমার ছেলের বউ বানালে সে তো আমাদের আর মানুষ বলে মনে করবে না। সেইটাই তো, মা এমন হলে মেয়েই বা কেমন হবে তা বোঝাই যায় বাবা। আপনারা মা আর মেয়ে মিলে যে লুপ করেছেন আর মেয়েটার উপর যে নির্যাতন করেছেন তা দেখলেই বোঝা যাচ্ছে। সোনালী, আমি আপনাকে আমাদের সাথে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই, যেখানে আপনার সম্মান, ভালোবাসা, মা বাবার আদরের কোনো কমতি হবে না। আপনি কি আমায় বিয়ে করবেন? সোনালী মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর তারা সোনালীকে নিয়ে তাদের বাড়িতে চলে গেল। আর এদিকে গ্রামের মানুষেরা মিতালি আর তার মাকে নানান ধরনের কথা শোনালো।